জামায়াত বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত কর্মীর মৃত্যু। পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বিএনপি। হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফরেনসিক পরীক্ষায় নির্দেশ। গরু চুরি করে ভুরিভোজ, সেই বিএনপি নেতা বহিষ্কার। এবং সর্বশেষ জানাবো হাসিনার এপিএস এর বিরুদ্ধে 150 কোটি লেনদেনের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জামায়াত বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত কর্মীর মৃত্যু। কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত কর্মী খোকন মোল্লার মৃত্যু হয়েছে। এর আগে রোববার বিকেল 5টার দিকে বিদ্যালয় উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়। মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ দলীয় কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খোকন মোল্লা উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামের নওশের আলী মোল্লার ছেলে। প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার বিকেল 5টার দিকে বিদ্যালয় উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়। পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বিএনপি। চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ। গরু চুরি করে ভুরিভোজ, সেই বিএনপি নেতা বহিষ্কার। জামালপুরে গরু চুরি করে ভুরিভোজ করা বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি মাদারগঞ্জ উপজেলা বিএনপির হাতে পৌঁছায়। চিঠিতে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সদ্য বহিষ্কৃত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী জেলার মাদারগঞ্জ উপজেলার 6 নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে গত শনিবার রাতে তাকে সাময়িক অব্যাহতি দেয় মাদারগঞ্জ উপজেলার বিএনপি এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে 7 দিনের কারণ দর্শানোর সময় বেঁধে দেওয়া হয়। মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ঢাকা পোস্টকে বলেন, এর আগে উপজেলা বিএনপির সিদ্ধান্তে মুক্তা চৌধুরীকে সাময়িক বহিষ্কার ও 7 দিনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। আজ কেন্দ্র থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে, তাই এখন আর কারণ দর্শানোর দরকার নেই। উল্লেখ্য, গত শনিবার নারী সমাবেশের আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা বিএনপি। ওই নারী সমাবেশে ভুরিভোজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি। এদিকে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার জোরখালের খামার মাগুরা গ্রামের কৃষক এফাস উদ্দিনের গোয়ালঘর থেকে একটি ষাঁড় গরু চুরি হয়। এফাস মণ্ডল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামের আদারভিটার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় গরুর চামড়ার 20 কেজি মাংস সহ সুমন মিয়া কসাই বজলুর রহমানকে গ্রেফতার করে। এ ঘটনায় শনিবার বিকেলে গরুর মালিক এফাজ মণ্ডল বাদী হয়ে মাদারগঞ্জ থানার মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী সহ 12 জনের নাম উল্লেখ করে ও নাম পরিচয়হীন 7-8 জনকে আসামি করে মামলা দায়ের করেন। হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা চলাকালীন শেখ হাসিনা সহ অন্যদের পাওয়া কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণহত্যার মামলার সাক্ষ্য হিসেবে গুরুত্বপূর্ণ ডিজিটাল অথবা ইলেকট্রনিক এভিডেন্স যাচাইয়ে সিআইডি ও সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সংক্রান্ত বিষয়ে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, সঙ্গে ছিলেন প্রসিকিউটর তানভীর জোহা। এ বিষয়ে প্রসিকিউটর BM সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই-আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। পরে এই বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ কোর্টে প্রসিকিউটর টিমের পক্ষ থেকে 3টি আবেদন শুনানি করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়িতে হত্যার 1 জন ও গাজীপুরের কোনাবাড়ির 1 হত্যায় 2 পুলিশকে গ্রেফতার দেখানো এবং ডিজিটাল কোনো তথ্য উপাত্ত কোর্টে হাজির করার আগে এটার একটা সার্টিফিকেশনের প্রয়োজন হয়। আর এই সার্টিফাইড অথরিটি হচ্ছে আমাদের CID। তারা এটা যাচাই বাছাই করবে যে এটা সঠিক কিনা, অথবা এটা ভুয়া কিনা, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে তৈরি কিনা। যাচাই বাছাই ছাড়া এসব তথ্য উপাত্ত কোর্টে জমা দেওয়া যায় না। এটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের উভয় আইনেই তা আছে। জুলাই-আগস্টের গণহত্যার বিষয়ে আমরা ডিজিটাল অনেক এভিডেন্স পেয়েছি। এখানে কল রেকর্ড, ভিডিও সহ অনেক ডিজিটাল এভিডেন্স আছে। এই ডিজিটাল এভিডেন্সগুলোকে ফরেনসিক চেক করার জন্য CIDর কাছে পাঠাতে আদালতের কাছে আবেদন করেছিলাম। তিনি বলেন, পাশাপাশি সরকারের কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা বা অসহযোগিতার বিষয়ে আমরা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছি না, কারণ এটা চলমান একটি প্রক্রিয়ার মাধ্যমে আছে। তথ্য সংগ্রহ চলছে। কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা যাইনি। কোনো সংস্থা যদি তদন্তে সহযোগিতা না করে সেই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পদ্ধতি আছে। তিনি আরও বলেন, বিভিন্ন সূত্র থেকে ডিজিটাল সাক্ষ্য পাওয়ার পর আমরা তা প্রথমে সাক্ষ্য মূল্য অনুযায়ী যাচাই করছি, ছাঁটাই করেছি। সেই উপাত্তগুলোর উপর ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য CIDর কাছে পাঠানোর ব্যাপারে নির্দেশনা চেয়ে আমরা ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করি। এ বিষয়ে শুনানি হওয়ার পর তথ্যগুলো যাচাই CID ও সকল সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, কিছু সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে, তবে সেটি হস্তান্তরের প্রক্রিয়া চলমান এবং কিছু ক্ষেত্রে জটিল ও সময় সাপেক্ষ। কিছু অফিসিয়াল তথ্য যথাযথভাবে পেতে যে সময় লাগার কথা তার থেকে বেশি সময়ও লাগতে পারে। তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কল রেকর্ড, অডিও, ছবি ও মেসেজ ইত্যাদি যেমন তথ্য হিসেবে বিবেচিত হয়, সেই সঙ্গে মামলার সাক্ষীদের বা অন্য কোনো ব্যক্তির কাছে থাকা প্রাসঙ্গিক ছবি, দলিল ইত্যাদিও একইভাবে তথ্য হিসেবে বিবেচিত হয়। তথ্য কোনো একজন বিশেষ ব্যক্তি বা সংস্থা ভেদে আলাদা নয়, বরং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালীন হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে প্রাসঙ্গিক সকল তথ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। হাসিনার APS-এর বিরুদ্ধে 150 কোটি লেনদেনের অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব 2 গাজী হাফিজুর রহমান লিকুর নামে পৃথক 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মামলাগুলোতে তার বিরুদ্ধে 150 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা 1-এ সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আহসানুর কবির পলাশ বাদী হয়ে 2টি, সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুল হায়াত বাদী হয়ে 1টি ও উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে 1টি মামলা দায়ের করেন। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এই তথ্য জানান। মামলায় লিকুর স্ত্রী, ভাই, ভগ্নিপতি ও কেয়ারটেকার সহ 15 জনকে আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, মামলাগুলোতে লিকু ও তার স্বজন সহ 13,010 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে 38,57,12,096 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব লিকুকে প্রধান আসামি করে 2টি মামলা দায়ের করা হয়। একটি মামলায় তার বিরুদ্ধে 55,32,880 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় তার বিরুদ্ধে 33টি ব্যাংক হিসেবে 144 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।